আসসালামু আলাইকুম, কথা নাহিয়ান স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার নিয়ে যাব পুরো খবরে। ঢাকা মেডিকেল কলেজের একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে রোববার দুপুর 12টার মধ্যে ছাত্রাবাস ত্যাগের নির্দেশ দিয়েছে কলেজ প্রশাসন। শনিবার দুপুরে একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় এই সিদ্ধান্ত হয়। বিকল্প আবাসন ও অবকাঠামোগত উন্নয়নের 5 দফা দাবি জানিয়ে হল না ছাড়ার ঘোষণা দেয় শিক্ষার্থীরা। ঢাকা মেডিকেল কলেজের শহীদ ডক্টর ফজলে রাব্বি ছাত্রাবাসের শিক্ষার্থীরা ঝুঁকিপূর্ণ অবস্থায় সেখানে বসবাস করছেন। 7 মাস আগে গণপূর্ত বিভাগ ভবনটিকে পরিত্যক্ত ঘোষণা করলেও বিকল্প ব্যবস্থা নেয়নি মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। নিরাপদ ক্যাম্পাস ও ঝুঁকিমুক্ত আবাসন ব্যবস্থার দাবিতে কয়েক সপ্তাহ ধরে আন্দোলন করে আসছেন কলেজটির শিক্ষার্থীরা। সবশেষ নতুন ব্যাচের শিক্ষার্থীরা তাদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম বর্জন করে। এমন পরিস্থিতিতে একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেয় ঢাকা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। পড়াশোনা তো অবশ্যই এখানে হ্যাম্পার হবে, কারণ আমাদের তো শিডিউল এমনি খুব প্যাক থাকে, আমাদের অনেক পড়াশোনার প্রেশারটা অনেক বেশি থাকে। এখানে যদি আমাদের ক্লাস এতদিন বন্ধ থাকে তখন তো আমাদের অবশ্যই এখানে হ্যাম্পার হবে পড়াশোনা। এখন যে হলের অবস্থা, এই হলের অবস্থাতে আসলে এখানে আসলে থাকা পসিবল না, পড়াশোনা করাও পসিবল না। এই জন্য আমরা ডিমান্ড করছিলাম যে একটা নতুন হল বা একটা কমসে কম একটা বাজেট পাস করানো হোক আমাদের একটা নতুন হলের জন্য। গত 7 মাস আগেই পিডব্লিউডি আমাদের যে মূল ভবন ডক্টর ফজলে রাব্বি হলের সেই মূল ভবনের 4 তলা পরিত্যক্ত ঘোষণা করেছিল গত 7 মাস আগেই। এটা যদি আমাদের আন্দোলন দমানোর জন্য বা আমাদের যে এই স্বতঃস্ফূর্ত এই যে আমরা দাবি পূরণের যে আন্দোলনটা করতেছি এটার জন্য যেটা বাধাদায়ক হয়, আমরা বলে দিচ্ছি আমরা ঢাকা মেডিকেলের সকল শিক্ষার্থী এই নোটিশটা আমরা প্রত্যাহার করলাম এবং আমরা আমাদের হলে থাকবো, এটা আমাদের অধিকার। আওয়ামী লীগ নিষিদ্ধ করা হয়নি, তবে দলটির নির্বাচনে অংশগ্রহণ প্রশ্নে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস এমন মন্তব্য করেছেন। বিবিসি বাংলা এক বিশেষ সাক্ষাৎকারের ভিত্তিতে এই তথ্য প্রকাশ করেছে। যুক্তরাজ্য সফরকালে বিবিসি নিউজকে সাক্ষাৎকারটি দেন তিনি। ডক্টর ইউনূস বলেন, আওয়ামী লীগের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, যার মধ্যে নির্বাচন অন্তর্ভুক্ত। অন্তর্ভুক্তিমূলক নির্বাচন মানে কোনো নির্দিষ্ট দল নয়, বরং সব মানুষের অংশগ্রহণ বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা। আন্তর্জাতিক আইনি প্রক্রিয়া অনুসরণ করে শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনা হবে বলেও জানিয়েছেন তিনি। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, নির্বাচন কমিশন যতই স্বাধীন হোক না কেন সরকারের সহযোগিতা ছাড়া নির্বাচন আয়োজন সম্ভব নয়। শনিবার সকালে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে নির্বাচন কমিশন সচিবালয় ও নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের কর্মকর্তাদের 2 দিনব্যাপী নির্বাচনী আইন ও বিধি সংক্রান্ত প্রশিক্ষণের উদ্বোধন শেষে তিনি কথা জানিয়েছেন। সিইসি বলেন, নির্বাচন অনুষ্ঠানে সরকারের মুখ্য ভূমিকা প্রয়োজন। নির্বাচন নিয়ে কমিশনের নিজস্ব কর্মপরিকল্পনা রয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, নির্বাচন নিয়ে সরকারের সাথে আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিকভাবে যোগাযোগ হচ্ছে। এছাড়া যথাসময় নির্বাচনের তারিখ জানানো হবে বলেও জানিয়েছেন সিইসি। আমরা যখন দায়িত্ব নিয়েছি তখন থেকে আমরা একটা কর্মপরিকল্পনা করেছি, তো কিভাবে আমরা এগিয়ে যাব। আর যদি বলেন যে সরকারের সাথে যোগাযোগ হয়েছে কিনা, সরকারের দেখেন একটা ইলেকশন করতে গেলে যতই আপনি স্বাধীন বলেন না কেন ইসিকে, সরকার ছাড়া নির্বাচন করা সম্ভব, কারণ সরকারের সহযোগিতা নিয়েই তো আমাকে নির্বাচনটা করতে হবে। আমাকে আইনশৃঙ্খলা বাহিনীর সাহায্য নিতে হবে, সরকারি অফিসারদের সাহায্য নিতে হবে, প্রশাসনের সহযোগিতা নিতে হবে। সুতরাং সরকার এখানে মুখ্য একটা ভূমিকা রাখবে তো ইলেকশনের মধ্যে, এটা ছাড়া তো সম্ভব না। রাজনৈতিক দলগুলোর জন্য নির্বাচন কমিশনের খসড়া বিধিমালাকে স্বাগত জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তবে অভিযোগের প্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে প্রার্থিতা বাতিলের যে ক্ষমতা দেওয়ার কথা বলা হয়েছে সেটিতে আপত্তি জানিয়েছেন তিনি। প্রচারণার ক্ষেত্রে মাইকের শব্দের মাত্রা 60 ডেসিবেলের বেশি না হওয়া এবং ডিজিটাল ও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে যেসব নিয়ন্ত্রণ আরোপের চিন্তা করা হচ্ছে তার বাস্তবায়ন কঠিন হবে বলেও মনে করেন তিনি। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। জাতীয় নির্বাচনে প্রার্থীদের প্রচারণার অন্যতম মাধ্যম সাদা কালো পোস্টার। আগামী জাতীয় সংসদ নির্বাচনে সে বিধান বাতিলের প্রস্তাব করেছে নির্বাচন কমিশন। বিষয়টি ইতিবাচক পরিবর্তন বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তবে প্রচারণায় মাইকে শব্দের মাত্রা 60 ডেসিবল নির্ধারণের প্রস্তাব বাস্তবায়নযোগ্য নয় বলে মনে করেন তিনি। যদি সব রাজনৈতিক দল একমত হয়ে আসতে পারে সেই বিষয়টা পালন করা যাবে,
কারণ পোস্টার লাগানোটা বিভিন্ন দিক থেকে পরিবেশের জন্য ক্ষতি, আর্থিক অপচয় এবং এগুলা নিয়ে অনেক রকমের সমস্যার সৃষ্টি হয় প্রার্থীদের মধ্যে, কর্মী সমর্থকদের মধ্যে। এত বেশি আইন কানুন হওয়ার ফলে এগুলো পরিপালনের ক্ষেত্রে খুব একটা মনিটরিং থাকে না। এই মাইকের ব্যবহারটাও অনেকটা সেরকম। সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে প্রার্থীকে নির্বাচন কমিশনে সংশ্লিষ্ট তথ্য জানানোর প্রস্তাব করা হয়েছে। এক্ষেত্রে প্রতিপক্ষের চরিত্র হনন নিয়ে কোনো প্রচারণা আচরণবিধি লঙ্ঘন হিসেবে বিবেচনা করার ক্ষমতা থাকবে। গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশে যেখানে প্রার্থিতা বাতিলের বিধান আছে, সেখানে নতুন করে আচরণ বিধিমালায় তা যুক্ত করা এবং তাৎক্ষণিকভাবে প্রার্থিতা বাতিলের প্রস্তাবের কঠোর সমালোচনা করেন তিনি। প্রাক নির্বাচনী আচরণবিধি বা লঙ্ঘন বা অপরাধ সমূহের ক্ষেত্রে বলা আছে এখানে একটা ইনকোয়ারি কমিটি গঠন করবেন। ইনকোয়ারি কমিটির সুপারিশের ভিত্তিতে ওনারা নির্বাচন কমিশন ইচ্ছা করলে প্রার্থীর বিরুদ্ধে এবং দলের বিরুদ্ধে জরিমানা আরোপ করতে পারবেন এবং প্রয়োজনে গেজেট নোটিফিকেশনের মাধ্যমে প্রার্থিতা বাতিলের বিধান আছে। সুতরাং নতুন করে এই আইন এখানে সংযোজনের যে প্রস্তাব করা হয়েছে এটা প্রয়োজন নেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা ও অর্থায়ন নিয়ে কমিশনের খসড়া বিধিমালায় অস্পষ্টতা আছে বলেও মনে করেন বিএনপির এই নেতা। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। সংস্কার ছাড়া জাতীয় নির্বাচন গ্রহণযোগ্য হবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। জাতীয় ঐকমত্য কমিশনের প্রচেষ্টাকে সফল করতে সময় যতটুকু প্রয়োজন সেটি অন্তর্বর্তী সরকারের নেওয়া উচিত বলেও মন্তব্য করেছেন তিনি। শনিবার সকালে যশোর শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত দলের রোকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আর সংস্কারের পর মানবতা বিরোধী অপরাধীদের বিচার দৃশ্যমান হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। জামায়াতে ইসলামের যশোর জেলা শাখার উদ্যোগে আয়োজিত এই সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুল। সংস্কার ছাড়া নির্বাচনে গেলে সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে না, সেই নির্বাচনে জাতীয় মুক্তি হবে না, সেই নির্বাচনে আরেকটা ফ্যাসিবাদের জন্ম দেবে। কোন দিনক্ষণ তারিখকে চাপ দিয়ে বলেনি যে এটা আমাদের ডেট। আগামী নির্বাচন নিরপেক্ষ হবে, তা না হলে আপনার হাতের এই নির্বাচন যদি ব্যর্থ হয়ে পড়ে, নিরপেক্ষ না হয়, তাহলে এই জাতির সামনে একটা মহা দুর্যোগ অপেক্ষা করছে। এবারে মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। দেশের সামাজিক সুরক্ষা খাতের উপকারভোগীদের ৩০ থেকে ৪০% ভুতুড়ে, এমন মন্তব্য করে পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেছেন, এদের নির্মূলে পদক্ষেপ নেওয়া জরুরি। আর অস্থিরতা সৃষ্টির শঙ্কায় উন্নয়ন প্রকল্প কর্মকর্তাদের বাড়তি সুযোগ সুবিধা কাটছাঁট করা যাচ্ছে না। সকালে রাজধানীর গুলশানের একটি হোটেলে গবেষণা সংস্থা র্যাপিড আয়োজিত আলোচনা সভায় তিনি কথা বলেন। সেলিম মালিকের রিপোর্ট। আগামী বছরের শেষ নাগাদ স্বল্পোন্নত দেশ বা এলডিসির তালিকা থেকে বের হতে যাচ্ছে বাংলাদেশ। এতে বিশ্ববাজারে শুল্ক ও কোটামুক্ত বাণিজ্য সুবিধা হারানোর পাশাপাশি সীমিত হয়ে আসবে আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো থেকে নামমাত্র সুদে ঋণ পাওয়ার সুবিধাও। এমন বাস্তবতায় র্যাপিডের সংলাপে আলোচকরা জানান, অভ্যন্তরীণ অর্থনৈতিক বাস্তবতায় এলডিসি থেকে বের হওয়ার এখন উপযুক্ত সময় নয়। এতগুলো কনভেনশন রাটিফাই করে বসে আছে, ইমপ্লিমেন্টেশনের কি হবে? সো এই ২-২৯-৩২-এর চক্করে পড়ে আমি কোনো মতেই মনে করি না যে এলডিসি গ্র্যাজুয়েশন আমাদের পক্ষে একটি ফিজিবল অপশন অ্যাট দিস পয়েন্ট। এটি একটা অহংকারের ব্যাপার হতে পারে, কিন্তু এই রেটরিক আর রিয়ালিজম এই দুটাকে ব্যালেন্স করতে হবে আমাদের, নাহলে মুশকিলে পড়ে যাবো ভাই আমরা। সেই দেশ তার গ্রোথকে সাস্টেন করতে পারবে এবং যেসব ডেভেলপমেন্ট অবজেক্টিভস আছে, যেমন সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস, এই টাইপের গোলসগুলোকে সামনের দিকে অর্জন করতে হলে অ্যাটলিস্ট 15% ট্যাক্স রেশিও থাকতে হবে। আমাদের আছে 7.6%। পরিকল্পনা উপদেষ্টা জানান, সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ বাড়ানো হলেও উপকারভোগীদের প্রায় অর্ধেকই ভুতুড়ে। বাজেটে উন্নয়ন প্রকল্পের সংখ্যাও কমানো হয়েছে জানিয়ে তিনি বলেন, এখন খরচ কমানো বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। প্রশাসনের এমনিতেই যেই অস্থিরতা, তার মধ্যে আমরা যদি এখন আবার বৈধ সুবিধেই আবার কমানোর নিয়ম কানুন করি, তাহলে তো অস্থিরতা কমার বদলে বাড়বে। সামাজিক সুরক্ষার ক্ষেত্রে আমরা জানি যে উপকারভোগী যারা, তাদের অন্তত 30-40% আসলে উপকার পাওয়ার যোগ্য না, তারা হয় ভুতুড়ে।
হাসিনা সরকারের আমলে ঠিকাদারদের যোগসাজশে উন্নয়ন প্রকল্প বরাদ্দের 10% দুর্নীতি হতো বলেও জানান তিনি। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর চেয়ারম্যান আব্দুর রহমানকে অপসারণের দাবিতে সোমবার আবারও কলম বিরতির ঘোষণা দিয়েছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তা এবং কর্মচারীরা। শনিবার বিকেলে আগারগাঁয়ের এনবিআর ভবনে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেয়া হয়। এতে বলা হয়, রোববার বাজেট পাশের কার্যক্রম থাকায় পরদিন সোমবার ঢাকার সকল দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত এনবিআর ভবনে অবস্থান কর্মসূচি ও কলম বিরতি এবং অন্যান্য দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা স্ব দপ্তরে একই কর্মসূচি পালন করবেন। সরকার গত 12ই মে এনবিআরকে 2 ভাগ করার অধ্যাদেশ জারি করে। এর বিরোধিতা করে 26শে মে পর্যন্ত অবস্থান কর্মসূচি ও কলম বিরতি পালন করেন এনবিআর এর অধীন কাস্টমস, ভ্যাট ও আয়কর বিভাগের কর্মকর্তারা। গত 25শে মে রাতে প্রেস বিজ্ঞপ্তিতে অর্থ মন্ত্রণালয় জানায়, এনবিআর বিলুপ্ত নয়, বরং এই প্রতিষ্ঠানটিকে স্বাধীন ও বিশেষায়িত বিভাগের মর্যাদায় উন্নীত করা হবে। এর ফলে 26শে মে কলম বিরতি কর্মসূচি প্রত্যাহার করে এনবিআর। তবে এনবিআর চেয়ারম্যানের অপসারণ ও তাকে অসহযোগিতার ঘোষণা দেয় এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। এবারে প্রবাসের খবর। মদিনায় সৌদি আরব বাংলাদেশ ইনভেস্টার্স অ্যাসোসিয়েশন পুনর্গঠনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেদ্দা থেকে মাসুদ সেলিম জানিয়েছেন, এতে সভাপতিত্ব করেন মোহাম্মদ ইশতিয়াক আহমেদ দুলাল। জহিরুল ইসলাম ও আনিসুর রহমান পলাশের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সৌদি বাংলাদেশ ইনভেস্টার্স অ্যাসোসিয়েশন সদস্য সচিব সালাউদ্দিন ভুইয়া। বক্তব্য দেন শফিউল আলম মনির, মাসুদ রানা, সোহেল আহসান, জহিরুল ইসলাম হিরো, আব্দুল হান্নান মুসাফির, শামসুল ইসলাম শামস, সোহেল রানা, হানিফ সরকার উজ্জ্বল, মার্শাল কবির পান্নু সহ সৌদির বিভিন্ন প্রদেশ থেকে আসা বিনিয়োগকারীরা। বর্তমানে সৌদি প্রবাসীরা শুধু চাকরির মধ্যেই সীমাবদ্ধ না থেকে নিজ উদ্যোগে প্রতিষ্ঠান গড়ে তুলছেন। এতে প্রবাসীদের সফলতার পাশাপাশি বাড়ছে কর্মসংস্থান এবং রেমিটেন্স। এই ছিল এনটিভির মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। সকাল 7:30টায় সকলের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।